সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, সহকারী প্রধান শিক্ষক আফরোজ খান মডেল স্কুল ময়মনসিংহ। আমরা পদার্থবিজ্ঞান পড়তেছিলাম, পদার্থবিজ্ঞানের আলোর প্রতিসরণ অধ্যায় পড়তেছিলাম, আলোর প্রতিসরণ ও লেন্স। আজকে লেকচার 5। আজকে আমরা আলোর প্রতিসরণ ও লেন্সের গাণিতিক সমস্যা করব। দেখো, প্রথমেই আমরা দেখব এই অধ্যায়ে কি কি সূত্র আছে। এই অধ্যায়ের সূত্র হলো, দেখো, প্রথম সূত্র হলো η1 sin θ1 η2 sin θ2। বাইরে আমরা লিখতে পারি η1 sin θ1 by sin θ2। তোমরা আগেই জানো যে এখানে η1 η2 হইল দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, θ1 হইল আপতন কোণ, θ2 হইল প্রতিসরণ কোণ। এটারে আমরা লিখতে আবার 2 নম্বর সূত্র হইল আমার এই অধ্যায়ে η1 2 ইকুয়াল টু 1 বাই η2 1। 3 নম্বর সূত্র হলো η1 2 c1 বাই c2। এখানে c1 c2 হইল, এটা হলো প্রথম মাধ্যমে আলোর বেগ, c2 হলো দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। এটা আমরা আবার অন্যভাবেও লিখতে পারি η_m ইকুয়াল টু c বাই cm। এখানে m হইল মিডিয়া মানে মাধ্যম, আর c হইল শুধু c হইল শূন্য মাধ্যমে আলোর বেগ। নাম্বার সূত্র হলো η2 বাই η1 ইকুয়াল টু sin θc বাই sin θ2। এখানে sin θc হইল সংকট কোণ। এটারে আমরা আবার এভাবেও লিখতে পারি η1 2 sin θc বাই sin θ2। p equal to 1 by f। 7 নম্বর সূত্র হলো, এখানে p হলো লেন্সের ক্ষমতা, f হলো ফোকাস দূরত্ব। মডুলাস m equal to li by l। 8 নম্বরে আরেকটা সূত্র হলো, দেখো উপরেটা আমি মুছে দিলাম, তোমরা খাতা কলম নিয়ে আগে সূত্রগুলো লিখে নাও। 8 নম্বর মডুলাসের আরেকটা সূত্র আছে, দেখো m ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস b বাই ইউ। এখানে b হলো প্রতিবিম্বের দূরত্ব, ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব। এটা আবার আমরা অন্যভাবেও লিখতে পারি মডুলাস m ইকুয়াল টু b বাই ইউ। মানে পরম মান যদি নেই আমরা, তাহলে ঋণাত্মক চিহ্ন থাকবে না। 8 নম্বর সূত্র 1 বাই ইউ প্লাস 1 বাই বি ইকুয়াল টু 1 বাই এফ। এই অধ্যায়ে আমরা এই সূত্রগুলো দিয়ে গাণিতিক সমস্যা করব। এখন তোমরা খাতায় আগে সূত্রগুলো লিখে নাও।
দেখো এখন আমরা অঙ্ক করব। আমার সাথে সাথে আগে অঙ্কটা তুলে নিবা, গাণিতিক সমস্যা। গ্লিসারিনের সাপেক্ষে কাচের প্রতিসারণাঙ্ক। (1.09) গ্লিসারিনে আলোর বেগ (2.04 into 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাচে আলোর বেগ নির্ণয় করো। দেখো এখানে দেওয়া আছে কি দেওয়া আছে প্রথমেই আমরা দেখব গ্লিসারিনের সাপেক্ষে কাচের প্রতিসারণাঙ্ক। দেখো গ্লিসারিনের সাপেক্ষে কাচের প্রতিসারণাঙ্ক। তোমরা 1-2 দিয়ে পড়ছো, মানে প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম, কিন্তু এখানে নাম রাইখা দিচ্ছে। তাই তোমাদের গ্লিসারিনের সাপেক্ষে যেহেতু গ্লিসারিন দিলাম GL আর কাচ হলো G, প্রতিসারণাঙ্ক হলো 1.09। আর কি দেওয়া আছে গ্লিসারিনে আলোর বেগ, গ্লিসারিনে আলোর বেগ CGL ইকুয়াল টু দেওয়া আছে 2.04 into 10⁸ মিটার পার সেকেন্ড। আমাদের নির্ণয় করতে হবে কাচে আলোর বেগ। আমি এখানে লিখি আলোর বেগ CG ইকুয়াল টু হোয়াট। আমরা জানি ইটা GL বাই G ইকুয়াল টু CGL বাই CG, বা CG ইকুয়াল টু দেখো CGL, এই ইটার জায়গায় CG আনবো আর এর জায়গায় এটা নিব আমরা, ইটা GL বাই G। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে উপরে মুছে দিলাম, CG equal to CGL মান হলো 2.04 into 10⁸ মিটার পার সেকেন্ড, আর প্রতিসারণাঙ্কের মান হলো 1.09। তাহলে সুতরাং CG equal to কত আসতেছে আমাদের ক্যালকুলেশন করলে 1.87
ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটি অ্যান্সার। মুছে দিলাম। 2 নম্বর গাণিতিক সমস্যা আমাদের, দেখো পানি ও হীরকের প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.33 ও 2.4। পানি থেকে আলোক রশ্মি 60 ডিগ্রি কোণে হীরকে আপতিত হলে কত কোণে প্রতিসরিত হবে? প্রথমেই আমরা দেখব আমাদের কি কি দেওয়া আছে। দেওয়া আছে পানির প্রতিসরণাঙ্ক, পানির প্রতিসরণাঙ্ক ইটা জি ইটা ডব্লিউ 1.33। এরপরে হীরকের প্রতিসরণাঙ্ক ইটা ডি, ডি মানে ডায়মন্ড, এটা হলো 2.4। আর দেওয়া আছে আমাদের আপতন কোণ, আপতন কোণ থিটা 60 ডিগ্রি, প্রতিসরণ কোণ থিটা 2 ইকুয়াল টু হট। তাহলে দেখো আমাদের সূত্রটা কি, এখানে প্রথম মাধ্যম হিসাবে কোনটা আছে? পানি, কারণ আলোক রশ্মি পানি থেকে হীরকে যাচ্ছে। তাহলে আমরা জানি ইটা ডব্লিউ সাইন থিটা 1 ইকুয়াল টু ইটা ডি সাইন থিটা 2, বা সাইন থিটা 2 ইকুয়াল টু ইটা ডব্লিউ সাইন থিটা 1 বাই ইটা ডি। দেখো যদি আমরা মান বসাই সাইন থিটা 2 ইকুয়াল টু, এখানে যদি মান বসাই আমরা, তাহলে এখানে এটা হলো 1.33 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2.4।
তোমরা ক্যালকুলেশন করবা। দেখো এর মান আসতেছে, আমরা যদি ক্যালকুলেশন করি 1.33 গুণ sin 60 ডিগ্রি ভাগ 2.4, তাহলে আমার মান আসতেছে, দেখো sin θ 2 সমান সমান আসতেছে 0.48, যে 2 ঘর রাখি আমরা, তাহলে আমাদের নির্ণয় করতে হবে θ 2। তাহলে θ 2 সমান কত হবে? দেখো আমি উপরে মুছে দিলাম, বা θ 2 সমান সাইন যদি ওই পাশে যায়, দেখো সাইন ইনভার্স 0.48 কত হবে বের করে নাও, অথবা সবটাও বের করতে পারো। সাইন ইনভার্স শিফট সাইন শিফট সাইন ব্র্যাকেট 0.48 দেখো, সুতরাং θ 2 সমান আসতেছে আমাদের 28.69 ডিগ্রি। এটাই অ্যান্সার আমাদের। প্রতিসরণ কোণ, অর্থাৎ প্রতিসরণ কোণ 28.69 ডিগ্রি। এটা মুছে দিলাম। তিন নম্বর গাণিতিক সমস্যা আমার। কাচ ও পানির প্রতিসরণাঙ্ক যথাক্রমে 1.52 ও 3। যখন আলো কাছ থেকে পানিতে প্রবেশ করে তখন সংকট কোণ বা ক্রান্তি কোণ কত হবে? প্রথমেই দেখব আমরা আমাদের কি কি দেওয়া আছে। এখানে কাঁচ মাধ্যম হলো গণমাধ্যম আর পানি হলো হালকা মাধ্যম। তা আলোক রশ্মি কাঁচ থেকে পানিতে গেলেই কেবলমাত্র ক্রান্তি কোণ উৎপন্ন হবে। সেই ক্ষেত্রে দেখো আগে লিখে আমরা দেওয়া আছে কাচের প্রতিসরণাঙ্ক, এটা বাংলাটা সহ তোমাদের লিখতে হবে, কারণ এটার জন্য নম্বর আছে তোমাদের। 1 নাম্বার 1.52 পানির প্রতিসরণাঙ্ক
ইটা ডব্লিউ ইকুয়াল টু 1.33। আমাদের নির্ণয় করতে হবে সংকট কোণ বা ক্রান্তি কোণ। সংকট কোণ বা ক্রান্তি কোণ থিটা সি ইকুয়াল টু হোয়াট। আর সংকট কোণের ক্ষেত্রে আমরা জানি প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণ থিটা 2 ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। সূত্রটা কি হবে আমাদের এই ক্ষেত্রে? দেখো, সংকট কোণের ক্ষেত্রে আমরা জানি ইটা ডব্লিউ বাই ইটা জি ইকুয়াল টু সাইন থিটা সি বাই সাইন থিটা 2। দেখো, বা এখানে মান দেওয়া আছে, আমরা এখান থেকে থিটা সি এর মান নির্ণয় করব। আমরা এর মান হইল 1.33, এটার মান হইল 1.52 সাইন থিটা সি, আর সাইন থিটা 2 এর মান হলো সাইন 90 ডিগ্রি। তো আমরা জানি সাইন 91। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? দেখো, বা এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাইতেছি 0.875 ইকুয়াল টু সাইন থিটা সি, বা সাইন থিটা সি ইকুয়াল টু 0.875। এখান থেকে থিটা সি সমান আমরা লিখতে পারতেছি সাইন ওই পাশে সাইন ইনভার্স 0.875, বা থিটা সি ইকুয়াল টু, এটার ইনভার্স করলে দেখো, আগে আমরা ইনভার্স করে দেখি উত্তরটা কত আসে। শিফট সাইন 0.875 61.04 ডিগ্রি। এটাই হলো সংকট কোণ। অর্থাৎ সংকট কোণ সমান সমান 61.04 ডিগ্রি। তোমরা তুলে নাও খাতার মধ্যে। এখন লেন্সের একটা অঙ্ক করি আমরা। ছোট অঙ্ক করি একটা লেন্সের। 4 নাম্বার গাণিতিক সমস্যা আমার। এক ব্যক্তি চশমা হিসেবে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল
লেন্স ব্যবহার করেন। লেন্সটির ক্ষমতা কত? খুব ছোট একটা অঙ্ক দেওয়া আছে। এখানে একটু আছে, প্যাচ লাগানো আছে। দেখো এখানে বলা আছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স। তো আমরা জানি অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। এখানে দেওয়া না থাকলেও আমাদের বুঝে নিতে হবে, যেহেতু লেন্সটা অবতল, ফোকাস দূরত্ব f equal to -20 সেন্টিমিটার। এটারে মিটারে নিতে হবে, যেহেতু আমরা লেন্সের ক্ষমতা বের করবো, ডায়োপ্টারে নিব। তো এটা হবে 0.2 মিটার। আমরা নির্ণয় করব ক্ষমতা, লেন্সের ক্ষমতা P equal to what? আমরা জানি P equal to 1/f। তো এখানে যদি আমরা মান বসাই দিই 1/-0.2, যেহেতু এখানে মিটার আছে, দেখো এটা পার মিটার, উপরে উঠাই দিলেই পার মিটার, আর পার মিটার মানে ডায়োপ্টার। এখানে আসতেছে, যদি আমরা ক্যালকুলেশন করি, এটা 0.2 দিয়ে 1 ভাগ করলে 5, তো -5 পার মিটার সমান হলো ডায়োপ্টার। তাহলে এই লেন্সের ক্ষমতা হলো -5 ডায়োপ্টার। এখন আমরা একটু বড় অঙ্ক করি একটা। এটা মুছে দিলাম। পাঁচ নম্বর গাণিতিক সমস্যা। দেখো আগে ডাকটা উঠায় নাও। 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি ও আকৃতি নির্ণয় করো। খুব ভালোভাবে বুঝবে, কারণ এরকম ডাক দিয়ে একটা সৃজনশীল করা যাবে। এটা সৃজনশীলের উদ্দীপক হিসাবে যদি আমরা এটা ব্যবহার করি, এটা একটা সৃজনশীল প্রশ্নই করা যাবে। প্রথমেই আমরা দেখব কি কি দেওয়া আছে। এখানে বলছে 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তুকে, তার মানে এটা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য।
লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য L ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে রেখে আমরা করতে পারবো। একটি বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্স থেকে, যেহেতু এখানে উল্লেখ আছে অবতল লেন্স, তা আমরা জানি অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক। এটা তোমাদের বুঝে নিতে হবে। গাণিতিক সমস্যা ডাক দেখেই তোমাদের বুঝে, উদ্দীপক দেখেই তোমাদের বুঝে নিতে হবে যে ফোকাস দূরত্ব, এখানে যেহেতু অবতল লেন্স লেখা আছে আমাকে ঋণাত্মক চিহ্ন দিতে হবে। F ইকুয়াল টু -30 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। তাহলে বস্তুর দূরত্ব U ইকুয়াল টু 15 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে প্রতিবিম্বের দূরত্ব B ইকুয়াল টু হাট বিবর্ধন M ইকুয়াল টু হাট প্রতিবিম্বের দৈর্ঘ্য Li ইকুয়াল টু হাট। প্রথমে আমরা জানি ওয়ান বাই ইউ প্লাস 1/b ইকুয়াল টু 1/f। এই সূত্র আমরা আগেই পড়ছি। বা 1/b ইকুয়াল টু দেখো 1/f মাইনাস 1/u, বা 1/b ইকুয়াল টু 1/f এর মান আমরা জানি -30 সেন্টিমিটার মাইনাস 1/15 সেন্টিমিটার। আমি উপরে মুছলাম। বা 1/b ইকুয়াল টু দেখো 30 আর 15 এর লসাগু হলো 30, তাহলে এখানে হইতেছে -1 -2 বা 1/b ইকুয়াল টু -3/30। তাহলে b সমান হবে, সুতরাং b ইকুয়াল টু -10 সেন্টিমিটার। তাহলে b হইল প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এখানে পাইলাম আমরা, দেখো প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে। যেহেতু b ঋণাত্মক তাহলে প্রতিবিম্ব অবাস্তব, যেহেতু এটা একটা অবতল লেন্স তাহলে অবাস্তবই হবে। এবং লক্ষ্যবস্তুর দূরত্ব ছিল আমার 15 সেন্টিমিটার আর প্রতিবিম্বের দূরত্ব পাইছি 10 সেন্টিমিটার। তাহলে নিশ্চয়ই প্রতিবিম্ব অবাস্তব তো বটেই। দ্বিতীয় হইল প্রতিবিম্বের অবস্থানটা হবে লক্ষ্যবস্তু যে দিকে সেই দিকেই। সুতরাং প্রতিবিম্বের অবস্থান লক্ষ্যবস্তু যে দিকে অবস্থিত সেই দিকেই। এরপরে লিখব আমরা, যেহেতু প্রতিবিম্বের দূরত্ব ঋণাত্মক, তাই প্রতিবিম্ব অবাস্তব।
এখন আমাদের নির্ণয় করতে হবে প্রকৃতি। অবস্থান গেল, প্রকৃতি একটা পাইলাম অবাস্তব, আবার আমাদের দেখতে হবে আবার বিবর্ধন বের করব আমরা। বিবর্ধন বি ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ। দেখো মাইনাস বি এর মান আমরা পাইছি -10 সেন্টিমিটার, আর ইউ এর মান হলো 15 সেন্টিমিটার। মাইনাস এর মান সে প্লাস 2/3। বিবর্ধন ধনাত্মক পাইলাম। যেহেতু বিবর্ধন আমরা আগেই পড়ছি, বিবর্ধন ধনাত্মক হলে প্রতিবিম্ব সোজা। যেহেতু এম ধনাত্মক, তাই প্রতিবিম্ব সোজা হবে। আবার আমরা নির্ণয় করব। দেখো আবার এম সমান জানি আমরা LI বাই L, বা LI সমান L। এম সমান পাইছি আমরা কত 2/3, আর L এর মান জানি আমরা 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি LI ইকুয়াল টু 10 সেন্টিমিটার বাই 3। সুতরাং LI ইকুয়াল টু 3.33 সেন্টিমিটার। তাহলে আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য ছিল 5 সেন্টিমিটার, প্রতিবিম্বের দৈর্ঘ্য পাইলাম 3.33 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট। সুতরাং প্রতিবিম্বের আকৃতিটা হবে আকৃতি কত পাইলাম আমরা 3.33 সেন্টিমিটার, অর্থাৎ খর্বিত। আমরা ব্র্যাকেটে লিখে দিব খর্বিত। তাহলে এখানে যা যা লেখা ছিল আমরা সব নির্ণয় করলাম। এইভাবে যদিও গাণিতিক সমস্যা বড়ও থাকে, তোমরা আস্তে আস্তে করবে। পরবর্তী ক্লাসে যদি সুযোগ পাই বাকি গাণিতিক সমস্যাগুলো করব আমরা। আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা।